আজকের এই ভিডিওতে আমরা ইকোনমিক্সের উপরে বেশ কিছু সংজ্ঞা নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। মানে প্রাথমিক ধারণা ক্লিয়ার করার জন্য কিন্তু এগুলো আমাদের জানতে হবেই। তাহলে আমরা শুরু করছি। অর্থনৈতিক বৃদ্ধি বলতে আমরা কি বুঝবো? দেশের প্রকৃত জাতীয় আয় এবং মাথাপিছু আয় বৃদ্ধির যে পরিস্থিতি হয় তাকে আমরা বলবো হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধি। অর্থাৎ আমার দেশের প্রকৃত জাতীয় আয়টা হচ্ছে বৃদ্ধি পাবে, সঙ্গে মাথাপিছু আয় আমাদের বাড়বে, তখন তাকে বলবো আমরা দেশের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে। ওকে, অর্থনৈতিক উন্নয়নটা আমাদের কি বলবো? যেটা বলবো ইকোনমিক ডেভেলপমেন্ট। ওটা কি? দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি যদি আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে, দেশের সার্বিক উন্নতি হবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, সুষম উন্নয়ন অসম উন্নয়নটা আমরা পরে আলোচনা করব। আমরা দেখে এখানে স্থিতিশীল উন্নয়নটা কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সাধারণ দৃষ্টিভঙ্গিতে স্ববহনক্ষম উন্নয়ন বা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন হলো অর্থনৈতিক উন্নয়নের এমন একটি ধারা যেখানে প্রাকৃতিক সম্পদ তথা প্রাকৃতিক পরিবেশকে অটুট রেখে ততটা পরিমাণ উৎপাদন করতে হবে, সেখানে বংশানুক্রমে ন্যায় পরায়ণতা বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের প্রণালী সম্পাদিত হবে। অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে আমার প্রাকৃতিক সম্পদকে আমরা অটুট রাখব এবং ঠিক যতটা আমাদের প্রয়োজন আমরা ততটুকু উৎপাদন করব। ওকে, এবং যেখানে আমরা বংশানুক্রমে ন্যায় পরায়ণতা বজায় রাখবো, সে ধরনের উন্নতিকে আমরা বলবো হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। ওকে, এবার দেখবো হচ্ছে আমরা অকরুণ এবং ত্রুটিপূর্ণ উন্নয়নের বলতে আমরা কি বুঝি। তো অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে যদি দারিদ্র্য এবং বেকারত্বের ন্যায় উৎকট সমস্যার সমাধান না হয় এবং দেশের দুর্বল জনসাধারণ এবং নারীদের ভূমিকা বৃদ্ধি না পায়, তখন সেই ধরনের যে অর্থনৈতিক প্রসার হয় তাকে আমরা বলবো হচ্ছে ত্রুটিপূর্ণ অর্থনৈতিক প্রসার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দেশের যে দরিদ্র আছে ওদের কোনো উন্নতি হলো না, দেশের যে বেকারত্ব আছে তার কোনো সমাধান হলো না, বা দেশের যে মহিলারা আছেন ওদের কোনো উন্নতি হলো না, এই ধরনের যে উন্নতি, আর্থিক উন্নতি, তাকে আমরা বলবো হচ্ছে ত্রুটিপূর্ণ অর্থনৈতিক প্রসার। ওকে, এবার এগুলো হতে পারে এমন যেমন কর্মবিহীন অর্থনৈতিক প্রসার, যেখানে কোনো কাজবাজ নেই আর কি, মানে হচ্ছে কর্মবিহীন। ওকে, এবারে আমরা এখানে দেখে নেব যে কর্মবিহীন অর্থনৈতিক প্রসারটা আমরা কাকে বলবো। ওকে, তো অর্থনৈতিক প্রসার সত্ত্বেও যদি কোনো নিয়োগ না হয়, নতুন কোনো রিক্রুটমেন্ট না হয়, যেমন বর্তমান অবস্থা, তাকে আমরা বলবো হচ্ছে কর্মবিহীন অর্থনৈতিক প্রসার। ওকে, মানে নতুন কোনো জবের সৃষ্টি হচ্ছে না, নতুন কোনো নিয়োগ হচ্ছে না, এমন অকরুণ অর্থনৈতিক প্রসারটা আমরা বলবো আমরা কাকে? রুথলেস ইকোনমিক গ্রোথ। অন্তর্ভুক্তি মানে ইনক্লুসিভ অর্থনৈতিক বৃদ্ধি না হলে, অর্থাৎ যদি অর্থনৈতিক প্রসারের সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, যারা পিছিয়ে আছে সামাজিকভাবে অর্থনৈতিক দিক থেকে, যদি দেশের আর্থিক উন্নতির ভাগ ওদের কাছে না পৌঁছায়, তখন সেই ধরনের উন্নতিকে আমরা বলবো হচ্ছে অকরুণ অর্থনৈতিক প্রসার। ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে প্রতিবাদহীন তথা নির্বাক অর্থনৈতিক প্রসার। এটা আবার কীরকম? ভয়েসলেস ইকোনমিক গ্রোথ। কোনো দেশের অর্থনৈতিক প্রসার সরকার তথা শাসক গোষ্ঠীর দমনে থাকলে এবং দেশের মহিলারা সিদ্ধান্ত গ্রহণে তথা পরিচালনার কাজে অনেকটাই বিরত থাকলে ওই ধরনের অর্থনৈতিক প্রসারকে আমরা বলবো হচ্ছে ভয়েসলেস ইকোনমিক গ্রোথ। অর্থাৎ এমন একটা ইকোনমিক গ্রোথ হচ্ছে যেখানে আর কি দেশের সরকার বা শাসক দলটাই ওখানে থাকছে, ওটা দমন করছে, এবং যেখানে দেশের মহিলারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, এই ধরনের অর্থনৈতিক প্রসার তাকে আমরা বলবো হচ্ছে ভয়েসলেস ইকোনমিক গ্রোথ। ওকে, তারপর দেখবো হচ্ছে ভবিষ্যৎবিহীন অর্থনৈতিক প্রসারটা কীরকম? যদি এমন হয় যে বর্তমান প্রজন্মের লোকেরা উৎপাদন উপকরণ যেগুলো আছে সেগুলো অপচয় করে বা অপব্যবহার করছে, তাহলে ভবিষ্যতে অর্থনৈতিক প্রসারের পথে কিন্তু বাধা আসে। খুব স্বাভাবিক। অর্থাৎ যেটুকু সম্পদ আছে ওইটুকু আমরা অপচয় করছি বা অপব্যবহার করছি, তাহলে কী হবে? তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ আর্থিক উন্নতি হবে না। তখন যে ধরনের আমার অর্থনৈতিক প্রসার হয় তাকে আমরা বলি হচ্ছে ভবিষ্যৎবিহীন অর্থনৈতিক প্রসার। উন্নতি হচ্ছে কিন্তু ওগুলো আমাদের পরের সময় গিয়ে ওগুলো আমাদের বাধা সৃষ্টি করবে। ওকে, যেমন এবার মুদ্রাস্ফীতিটা কি? সমষ্টি পর্যায়ে অর্থনীতি বা যাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক্স, এই ধারণার ভিত্তিতে আমরা বলতে পারি যে কোনো অর্থনীতিতে পূর্ণ নিয়োগ পরিস্থিতি, ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশন
এমন একটা অবস্থায় যদি সাধারণ অর্থের যোগান তুলনামূলকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আমার এখানে অর্থের যোগানটা বৃদ্ধি পাচ্ছে এবং অর্থের যোগানটা বৃদ্ধি পাওয়ার জন্য আমার দাম ক্রমশ বাড়ছে, দ্রব্যমূল্যের দাম। তো এইরকম যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বৃদ্ধি পায় তাকে আমরা বলি হচ্ছে মুদ্রাস্ফীতি। অর্থাৎ এক কথা মুদ্রাস্ফীতির ব্যাপারটা হচ্ছে যে বাজারে আমার মূলধনের চাহিদা বাজারে আমার অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে এবং অর্থের যোগান বৃদ্ধি পাওয়ার জন্য আমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধি পেয়েছে, এই দাম বেড়ে যাওয়ার যে ঘটনা তাকে আমরা বলবো হচ্ছে মুদ্রাস্ফীতি। ওকে, তারপর যাবো কি হচ্ছে চাহিদা প্রণোদিত মুদ্রাস্ফীতিটা কীরকম, ডিম্যান্ড পুল ইনফ্লেশন। এটা কীরকম, দ্রব্যের বাজারে দ্রব্যের যে মোট যোগান তার তুলনায় চাহিদা বৃদ্ধি যদি পায় তাহলে দাম ওটা বৃদ্ধি পাবে। মানে ধরো বাজারে আমার আলু বিক্রি হচ্ছে, আমার মার্কেটে আলু লোকের প্রয়োজন 100 কিলো কিন্তু উৎপাদনটা আছে আমার 10 কিলো, ফলে 10 কিলো আলু নেওয়ার জন্য কিন্তু একটা কম্পিটিশন শুরু হবে, ফলে যার বেশি দাম আছে সে দাম দিয়ে কিনবে ওটা। ফলে যদি আমার যোগানটা কম থাকে সেক্ষেত্রে আমার ওই জিনিসের দামটা আমার বৃদ্ধি অবশ্যই হবে। এইরকম দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতিকে আমরা বলবো হচ্ছে চাহিদা প্রণোদিত মুদ্রাস্ফীতি বা ডিম্যান্ড পুল ইনফ্লেশন। মানে আমার চাহিদা অনেক কিন্তু সেই তুলনায় যোগান কম আছে, তখন যে হয় দাম বেড়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিম্যান্ড পুল ইনফ্লেশন হয়ে গেল। এরপর যাবো কি হচ্ছে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। যদি চাহিদা প্রণোদিত মুদ্রাস্ফীতির দ্বারা প্রভাবিত না হয়ে উৎপাদন উপকরণের মূল্য বৃদ্ধি পেতে থাকে এবং সেই কারণে পরোক্ষভাবে উৎপাদনের খরচটি আমার বৃদ্ধি পাবে, উৎপাদনের খরচটি আমার যদি বৃদ্ধি পেয়ে যায় মানে সংঘের চাপে বা কোনো সংস্থার চাপে, তখন যে ধরনের মুদ্রাস্ফীতি হয় তখন তাকে বলা হবে ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ একটা জিনিস আমার উৎপন্ন করার জন্য যদি আমার তার উপকরণের খরচটা আমার বৃদ্ধি পায়, তাহলে উপকরণটা খরচটা বৃদ্ধি পেলে কী হবে, সেই জিনিসটা আমার তৈরি করতে খরচটা বেশি হচ্ছে, তখন যে মুদ্রাস্ফীতিটা হয় তখন তাকে বললাম ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। ওকে, এবার বলছে আংশিক বা আধা মুদ্রাস্ফীতিটা কী, সেমি ইনফ্লেশনটা কী। যদি কোনো অর্থনীতিতে পূর্ণ নিয়োগ পরিস্থিতির সৃষ্টি না হয় মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, তবে সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো হচ্ছে আংশিক বা আধা মুদ্রাস্ফীতি। যেখানে আমার পূর্ণ নিয়োগের পরিস্থিতি সৃষ্টি হয়নি তবুও দাম আমার বাড়ছে, তখন তো বলবো হচ্ছে আমার আংশিক বা আধা মুদ্রাস্ফীতি। মুক্ত মুদ্রাস্ফীতিটা কি, ওপেন ইনফ্লেশন। যদি মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি একটি অর্থনীতির একটা সাধারণ লক্ষণ হয়ে দাঁড়ায় এবং সরকার প্রতিহত করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে, তখন তাকে বলবো আমরা ওটাকে মুক্ত মুদ্রাস্ফীতি। অর্থাৎ এখানে দাম বাড়ছে কিন্তু সরকার কোনো রকম স্টেপ নিচ্ছে না, তখন সেই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো হচ্ছে মুক্ত মুদ্রাস্ফীতি। ওকে, তাও দেখবো হচ্ছে দমনীয় মুদ্রাস্ফীতিটা কি। যদি দেশের সরকার মুদ্রাস্ফীতি দমন করার জন্য আর্থিক নীতি ও ফিসক্যাল নীতির মতো সাধারণ ধরনের দমনমূলক নীতি প্রয়োগ করে থাকে, তবে এই ধরনের মুদ্রাস্ফীতিকে আমরা বলবো হচ্ছে দমনীয় মুদ্রাস্ফীতি। ওকে, এবার দেখবো হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতিটা কি। যদি কোনো অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ খুবই কম থাকে তবে তা হবে মৃদু মুদ্রাস্ফীতি। এখানে উল্লেখযোগ্য যে ভারতের মতো অর্থনীতিতে 4 থেকে 5% মুদ্রাস্ফীতিকে বলা হয় হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। যেমন তীব্র মুদ্রাস্ফীতি, যদি দ্রব্যমূল্য খুবই দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে বলা হয় তীব্র মুদ্রাস্ফীতি। এই অবস্থায় সিপিআই এবং ডাব্লিউপিআই বৃদ্ধির হার 10%-এর বেশি হতে পারে। যেমন কি তার পরেরটা মুদ্রা সংকোচনটা কি। কোনো অর্থনীতিতে দ্রব্যমূল্য ক্রমশ হ্রাস পেতে থাকলে তাকে বলা হয় মুদ্রা সংকোচন বা ডিফ্লেশন। এই মুদ্রা সংকোচন হলো মুদ্রাস্ফীতির ঠিক উল্টো একটি অবস্থা। এরপরে দেখে নেব যে পুনর্মুদ্রাস্ফীতিটা কি, রিফ্লেশনটা কি। অর্থনীতিতে মুদ্রা সংকোচন এর পরিস্থিতিকেই মুদ্রাস্ফীতি শুরু হওয়ার পরিস্থিতি, মানে মুদ্রা সংকোচনের পরিস্থিতিতেই মুদ্রাস্ফীতি শুরু হওয়ার পরিস্থিতি যদি হয় তখন তাকে বলবো আমরা রিফ্লেশন মানে রিইনফ্লেশন। ওকে, অর্থাৎ আবার মুদ্রাস্ফীতি হওয়াটাকে আমরা হচ্ছে বলবো রিফ্লেশন, মানে রিইনফ্লেশনটা এক কথা হচ্ছে রিফ্লেশন। ওকে, তারপর দেখে নেব হচ্ছে ডিসইনফ্লেশনটা কি। মূল্যস্তর অপরিবর্তিত থাকা সত্ত্বেও, অর্থাৎ মূল্যস্তর না কমা সত্ত্বেও মুদ্রাস্ফীতির হার কমতে থাকলে তাকে বলবো আমরা ডিসইনফ্লেশন। মানে মূল্যস্তর কমছে না কিন্তু মুদ্রাস্ফীতির হারটা আস্তে আস্তে কমে আসছে, এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে ডিসইনফ্লেশন। এরপর দেখবো হচ্ছে বদ্ধাবস্থা মুদ্রাস্ফীতিটা কি। অর্থনীতির চূড়ান্ত পর্যায়ের মন্দা পরিস্থিতিতে
উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সময় যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় তাকে বলবো হচ্ছে আমরা বদ্ধবস্থায়, অর্থাৎ ওখানে উৎপাদন নেই, ওখানে কোনো আর প্রোডাকশন নেই, তখন যদি হয় এমন সময় যদি দাম বাড়তে থাকে তখন তাকে বলবো আমরা হচ্ছে বদ্ধবস্থায় মুদ্রাস্ফীতি। ওকে, আর এই পরিস্থিতিতে কিন্তু বেকারত্বের উৎকট সমস্যা পরিলক্ষিত হয়। এই হচ্ছে গেল। এবার দেখবো হচ্ছে বাণিজ্য চক্র, এটা 1 নম্বর, এটা হয়ে গেল। এবার কিছু দেখে নেবো জাতীয় আয় সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। জাতীয় আয়টা কি? 1 বছর সময়কালে দেশের মোট যে আয় তাকে আমরা বলবো জাতীয় আয়। তো দেশের 1 বছর সময়কালের মধ্যে মোট যে আয়টা হবে তাকে আমরা এক কথা বলবো হচ্ছে জাতীয় আয়। এবার দেখবো মোট জাতীয় আয়, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই জানা প্রয়োজন। গ্রস ন্যাশনাল প্রোডাক্টস বা জিএনপি, দেশের মোট উপকরণ তথা নাগরিকেরা সমবেতভাবে মোট যা উৎপাদন করলো তার আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এবার দেখবো হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, দেশের অভ্যন্তরের মোট উৎপাদন আর্থিক মূল্য হচ্ছে জিডিপি। দেশের অভ্যন্তরের মোট উৎপাদন হয় তার যে আর্থিক মূল্য হয় ওটাকে আমরা বলবো হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। ওকে, তাহলে দেখবো যে এনএনপি অর্থাৎ নিট ন্যাশনাল প্রোডাক্ট, এটা আমরা কি বলবো, মোট জাতীয় উৎপাদন থেকে যদি আমরা মোট অবচয়জনিত খরচ বাদ দেই তাহলে যা থাকে তাকে আমরা বলবো নিট ন্যাশনাল ইনকাম বা নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন হলো। এবার দেখবো হচ্ছে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা হচ্ছে নিট ডোমেস্টিক প্রোডাক্টস, মোট অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ থেকে অবচয়জনিত ব্যয় মানে ডেপ্রিসিয়েশন বাদ দিলে যা থাকে তাকে বলবো আমরা নিট অভ্যন্তরীণ উৎপাদন। এগুলো আমরা পরবর্তী সময় সংকেত দিয়ে আমরা এগুলো বুঝবো চিহ্নের সাহায্যে। ওকে, এরপর দেখবো যে অবচয়জনিত ব্যয় ডেপ্রিসিয়েশন কস্ট, এটা কি, উৎপাদনের সময় যন্ত্রপাতির যে ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ মোট মূলধনজনিত যা ভোগ বা কনজামশন হয় তা হলো অবচয়জনিত ব্যয় বা হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্সেস। ওকে, তারপরে আছে হচ্ছে ব্যক্তিগত আয় বলবো আমরা কোনটাকে, যা হচ্ছে পার্সোনাল ইনকাম, দেশের সমস্ত লোক এবং প্রতিষ্ঠানের প্রাপ্ত জাতীয় আয়ের অংশটুকু হলো আমার সামগ্রিকভাবে ব্যক্তিগত আয়। ক্লিয়ার? তারপর দেখে নেবো আমরা ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়টা কি, ব্যক্তিগত আয় থেকে প্রত্যক্ষ কর বিয়োগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে আমার ব্যয়যোগ্য আয়। ক্লিয়ার? যাবো গিয়ে মাথাপিছু আয়, এটা কি, জাতীয় আয়ের গড় মান অর্থাৎ একটি দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে ওই দেশের মাথাপিছু আয়। ক্লিয়ার? এবার যাবো কি হচ্ছে প্রকৃত জাতীয় আয়, দ্রব্য এবং সেবা কার্য হিসেবে দেশের মোট আয় হলো প্রকৃত জাতীয় আয়। অন্য ভাষায় একটি নির্দিষ্ট বছরের স্তরে বা ভিত্তি বছরের মূল্য সূচকে দেশের মোট আয়ের যে পরিমাণ তাকে হচ্ছে প্রকৃত জাতীয় আয়। ক্লিয়ার? যাবো গিয়ে তার পরের অংশে। এবার দেখবো হচ্ছে প্রকৃত মাথাপিছু আয়টা কি, ভিত্তি বছরের মূল্য স্তরে দেশের মাথাপিছু আয় পরিমাপ করা হলে পরে তাকে আমরা বলবো প্রকৃত মাথাপিছু আয়। ব্যাস, যাকে আমরা ধরবো আর কি, যাকে আমরা ভিত্তি বছর ধরবো সেই হিসাবে আর কি। এবার দেখবো যে সবুজ উৎপাদন ব্যাপারটা কি আছে, দরকার নেই। গ্রিন জিএনপি, সবুজ জিএনপি বলতে আমরা কি বুঝি, সবুজ জিএনপি বলতে বোঝায় যে সেই পরিমাণ জাতীয় উৎপাদনকে বোঝায় যা দেশের মোট বস্তুগত সম্পত্তির ক্ষয়ের সমন্বয় সাধনের ফল, তাকে আমরা বলবো গ্রিন জিএনপি। ওকে, কিছু সংখ্যা এখানে আরও আছে, যেমন ধরো হচ্ছে প্রাথমিক ক্ষেত্র বা ধারাবাহিক ক্ষেত্র, এগুলো আমার কি কি আছে এগুলো আমরা একটুখানি দেখে নেবো যে প্রাথমিক ক্ষেত্রগুলো কোনগুলোকে হয়। প্রাথমিক ক্ষেত্রগুলো হচ্ছে যার অস্তিত্ব হচ্ছে সুপ্রাচীন কাল থেকে একইভাবে আছে আর কি, যেমন ধরো কৃষি, পশুপালন, মাছ ধরা, বনসৃজন, এই সমস্ত যে সমস্ত কাজগুলো হয় তাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। ওকে, আর মধ্যম ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টরটা আমরা বলবো কোনটাকে, দেশের শিল্প প্রতিষ্ঠানগুলিতে উৎপাদন এবং সরকারি বেসরকারি ক্ষেত্রগুলিতে নির্মাণ সংক্রান্ত সমস্ত কাজগুলো তাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি বা মধ্যম ক্ষেত্র। আর থার্ড মানে হচ্ছে কি আমাদের টার্সিয়ারি বা হচ্ছে সার্ভিস সেক্টরটা কি আছে, দেশের ব্যবসা বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সরকারি এবং প্রাইভেট সমস্ত রকমের যে সমস্ত কার্যকলাপ হয় সেগুলো হচ্ছে কি পরিষেবা ক্ষেত্র বা হচ্ছে টার্সিয়ারি ক্ষেত্র। ক্লিয়ার? আর থাকলো 4 নম্বর হচ্ছে চতুর্সঙ্গ বিষয় ক্ষেত্র বা হচ্ছে
কোয়াটারনারি সেক্টর একটি জ্ঞানভিত্তিক অর্থনীতিতে জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত কার্যাদি যেখানে সম্পন্ন হয় সেটা হচ্ছে আমার কোয়াটারনারি সেক্টর, যেখানে থাকবে হচ্ছে উন্নয়নমূলক কার্যকলাপ, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, অর্থনৈতিক পরিকল্পনা, শিক্ষা, এগুলো হচ্ছে ওইটা। আর হচ্ছে 5 বিষয়ক ক্ষেত্র বা হচ্ছে কুইনারি সেক্টর, মানে হচ্ছে কুইনারি সেক্টর এটা হচ্ছে কি, এই ক্ষেত্রটি একটি সর্বোচ্চ সিদ্ধান্তের ক্ষেত্র, মানে উচ্চ স্তরের সরকারি আমলা যারা আছেন তারা হচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে দেখেন। হলো, এই হচ্ছে আমাদের সমস্ত রকমের মানে ক্ষেত্রগুলো হয়ে গেল। এবার দেখে নেব সরকারি কোম্পানি বলতে আমরা কি বুঝি। 1956 সালের কোম্পানি আইনের 617 নম্বর ধারা অনুযায়ী যে সমস্ত কোম্পানির সমতা অংশ মূলধনের অন্তত 51% এককভাবে বা যৌথভাবে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের হাতে আছে, ওগুলো হচ্ছে সরকারি, ওই কোম্পানিগুলো সরকারি কোম্পানি। অর্থাৎ যখন কোনো কোম্পানির অন্তত 51% থাকে সরকারি, তখন তাকে বলবো সরকারি কোম্পানি। ওকে, এই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। তো জানি এই ধরনের কনসেপ্টের জন্য এই ধরনের ভিডিও তোমার কীরকম লাগছে আমাকে জানিও কমেন্টে। আর এত অবধি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।